নমস্কার। শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। শুধু স্বাদ, শুধু রক্ত, শুধু ভালোবাসার আজকের দ্বিতীয় পর্ব। লেখক জীবনানন্দ দাশ। ডায়েরিটা হাতের ভেতর তুলে নিল সত্যব্রত। দু এক পাতা আগে যেমন সে দেখেছিল, এবারেও আজও সেরকমই দেখেছে। এর ভেতরে মর্মান্তিক কিছুই তো নেই, কোথাও কোনো গ্লানি বেরিয়ে পড়ে না, বরং পাতা উল্টাবার সঙ্গে সঙ্গে কপাট বন্ধ করার প্রয়োজনীয় যোগাযোগে নিজেকে বিব্রত করে তোলে। সত্যব্রতর খাতাটা রেখে দিল। এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ, সব দেখল, সব দেখালো মোটামুটি। এরকম লেখাই উচিত, সত্যব্রত বলে। মাধুরীকে কি এটা দিয়ে এসো? তা তো দিচ্ছি। এই কি ভালো এরকম লেখা? সত্যব্রত নিজের চুলের ভেতরে আঙুল বোলাতে বোলাতে বলে, জীবনের ওর নতুন সময় এসছে। এই সময় মানুষের প্রাণ এরকমই হয়, কিন্তু আমার তো কোনোদিনও হয়নি। সত্যব্রত মনে মনে বলে, সে তোমার দুর্ভাগ্য সাধনা। আমি কোনোদিনই আজে বাজে লিখেও এরকম সময় নষ্ট করিনি। বাস্তবিক মাধুরী কি পড়াশোনা করবে না? শুধু গানের খাতা, গ্রামোফোন, ডায়েরি, কবিতা, উপন্যাস নিয়েই রয়েছে তোমার বোনটি। আমার কোনোদিনও এসব ছিল না। কলেজে তো আমিও কয়েক মাস পড়েছিলাম, কিন্তু কি করে প্রফেসরের বক্তৃতা, লেকচার একটুও বাদ দিতাম না। নোটবুক, বই পড়ব, পরীক্ষায় পাশ করব, এইসব ছিল আমার লক্ষ্য। সত্যব্রত বলে, তুমি কাউকে ভালোবাসোনি সাধনা বিয়ের আগে? মাধুরীর মতন এইসব? তাহলে তোমাকে বিয়ে করলাম কেন? অন্য কাউকে যদি ভালোবাসতাম আমি? আমাদের শিক্ষা দীক্ষা একেবারে অন্য রকমের। তোমাদের এই পরিবার থেকে একেবারে আলাদা। তোমার যা ঢিলে। সাধনা বিজয় গর্বে বলে, তোমার কাকা আমাকে দেখে নিয়ে এলেন, তুমি পছন্দ করলে, তারপর বিয়েও করলে আমাকে, তারপর তোমাকে চিনলাম, তারপর। মাধুরীর একটু থেমে নিল। ঢোক গেলায় সাধনা বলে, কিন্তু এর আগের দিনের জন্য আমি কাউকেও ভালোবাসতে যাইনি। আমাদের বাপ মায়েদের ট্রেনিং সেরকম ছিল না। মাধুরীর মতন এরকম ডায়েরি লিখে বড়দের হাতেও পড়তো যদি একবার, তাহলে বাড়ির বড়রা আমাকে কি বলতো? সাধনা একটু থেমে বলে, কিন্তু এরকম ডায়েরি লিখবার প্রবৃত্তি কোনোদিনও হয়নি আমার। বাস্তবিক এই যে দিনের পর দিন লেখা গানের খাতা, উপন্যাস, গল্প নিয়ে আচ্ছন্ন হয়ে থাকা। মাধুরীর হয়েছে কি? সাধনা খাতাটা নিয়ে চলে গেল। সাধনা বলেছে, বিয়ের আগে কাউকে সে ভালোবাসেনি, বিয়ের পর স্বামীকে ভালোবেসেছে। কেন? বাসাই উচিত, কিংবা আর কাকেই বা বাসবে এর জন্য? ও জানে না, কিন্তু এই জন্য না হলে জীবনের তাগিদের প্রয়োজনে তেমনি কাউকে যদি ভালোবাসত সাধনা, তাহলে মাধুরীকে বুঝতে পারত সে। বোন জীবনের ভিতরে ঢুকে সহানুভূতি করতে পারত, কিন্তু বাস্তবিক পক্ষে সাধনার জীবনে কোনো প্রেম নেই, না আছে অনুভূতির প্রবণতা, উত্তেজিত কামনাটুকুও। স্বামীকে নিয়ে একটা স্বর্গ সংসার রয়েছে শুধু। সত্যব্রতরও তাই রয়েছে, সাধনাকে নিয়ে একটা স্বর্গ সংসার মাত্র। ভালোবাসায় দুজনের জীবনে ত্রিসীমানা কোথাও নেই। সাধনা নিজেই স্বীকার করেছে, বিয়ের আগে কোনোদিনও প্রেমকে সে বোধ করেনি। বিয়ের পর যা করেছে সত্যব্রত তো তা বুঝল, কিন্তু নিজেই সত্যব্রত নিজে কোনো দিন ভালোবাসেনি সে। বাসেনি কি? অতীতের অন্ধকারে গভীর ভিতরে ঢুকে যেতে হয়। ছেঁড়া পাতা, চিঠি, প্রায়েশ প্রতীক্ষা, দিন ও রাতের টুকরো টাকরা, মস্ত বড় ভাঙাচোরা
ভাড়া ঘরের মতন পড়ে রয়েছে। আজ তার ভেতরে কোনো প্রাণী নেই। নেই কি, কিন্তু কোনো দিনই কি ছিল? সাধনা এসে বলল। মাধুরী টের পেয়েছে। কি? তোমরা যে ওর ডায়েরি দেখেছ? কি বললে? বলেনি কিছু বিশেষ, কিন্তু বুঝেছে। কিন্তু আমাকে কি ভয় পায় মাধুরী? পাওয়া তো উচিত, কিন্তু পাই কিনা জানি না। সাধনা চলে গেল। সত্যব্রতর মনে হলো, কেনই বা ভয় পাবে মাধুরী? সত্যব্রতকে ভয় করবার মতন কোনো কারণ আছে কি তার? জীবনে কারোর ওপর কোনো কঠিন ব্যবহার তো করে না সত্যব্রত। জীবনেই এমনি যে মানুষের ওপর রুক্ষ আর কোনো কঠোর ফাঁদে বসতে যাবে সত্যব্রত? কিন্তু মাধুরীর জীবনে দুই পুরুষকে এমন করে আকর্ষণ করতে পেরেছে, তা হয়তো নিজে অন্য কারোর জন্য বিমুখ হয়ে পড়েছে। সমস্ত অন্তরঙ্গা দিয়ে ভালোবাসা অনুভব করেছে। এ কলঙ্ক নয়, এ পাপ নয়। জানলার ভিতর দিয়ে অসীম প্রসারিত আউশ ধানের মৃদু স্বভাবের মাধুরার্য। নিজের জীবনের হেমন্তের বিকেলের কুয়াশার ভিতরে গিয়ে পড়েছে তো বটে, কিন্তু তবু বহির্জগতের আনন্দ ব্যথা সবই তো সত্যব্রত। মাধুরীর জীবনটাকে সে লক্ষ্য করে চলেছে, তবু কোথাও মাত্র কেটে যায় যদি জীবনের আবেগ, অনুরাগ, উষ্ণ ফেনা সমুদ্রের ভিতরে নিজেকে বিচারপৃষ্ঠ একটা নিরর্থক মাসুলতার মতন মনে হয় না সত্যব্রত। তাহলে মাধুরীকে কি কোনোদিনও সে কি আসবে কি? এরপর 2-3 মাস চলে গেছে। দেশে এখন শীত, অন্তত গভীর। একটা রাগ জড়িয়ে সত্যব্রত বারান্দার ডেকে চেয়ারে বসেছিল। দূরে বাবলা, শোককুল, বেতের ঝাড়, ওপর কুয়াশা, এরপর মৃদু জ্যোৎস্না। চাঁদ এখনই উঠেছে, মুহূর্তে নেবে যাচ্ছে। আর এপাশে ধানের ক্ষেতে শীত ও মৃত জ্যোৎস্নার অন্ধকার কষ্ট পাচ্ছে। জীবনের পুলকের দিন শেষ হয়ে গেছে যেন এই ধানগুলোর। তারা যারা ভালোবেসেছিল, পাখিরা, আশ্বিনের রোদরা, প্রজাপতি, ফড়িং, কীট পতঙ্গ, কার্তিকের আকাশ, মানুষের বিমুগ্ধতা এবং এই কুয়াশা, ছবির ধারের ভিতরের অন্ধকারে কেউ কোথাও নেই আজ। শিশিরের পিছল ধানের শীষগুলোর ওপর জ্যোৎস্নার একটু ঝিকমিক করে মরে যাচ্ছে। পেঁচার পাখা ওদের কান বুলিয়ে বুলিয়ে নিরুদ্দেশের দিকে চলেছে। চারিদিকে এমন রহস্য। ধানের ক্ষেত, মাতার স্বপ্নের ভিতরে কি ব্যথা, কেমন যে এই বেদনা, কি যে কারণ তার সত্যব্রত নিজের জীবনে। সাধনা এসে বলে, একটা চিঠি হারিয়ে গেছে। কার চিঠি? মাধুরীর ডায়েরির ভিতরে ছিল। সত্যব্রত সেদিকে বিশেষ মন দিচ্ছিল না। মরা চাঁদ আকাশের দিকে তাকিয়েছিল সে। সাধনা বলে, সেই দুপুর থেকে খোঁজ খোঁজ, তুমি কি টের পাওনি? না, পাবেই বা কী করে? তুমি তো সন্ধ্যা মুখ করেই এলে। তাছাড়া মা আর আমি হাউমাউ করছি না বেশি? মাধুরী তো কেঁদে কাঠ। সত্যব্রত এবার একটু বিস্মিত হয়ে স্ত্রীর দিকে তাকালো। কাঁদবে না? আমাদের কাছে সব বলেছে মাধুরী। সত্যব্রত বলে, কার চিঠি? শুনলে অবাক হয়ে যাবে তুমি। অসিত লিখেছে? না, অসিত বিনয়কেও নয়। তবে আবার এমন কি চিঠি থাকতে পারে? স্বামীর কাছে মুখোমুখি বেতের চেয়ার টেনে নিয়ে বসে সাধনা বলে, তোমাকে তো আগেই বলেছিলাম শেষ পর্যন্ত এমন কিছু একটা হবে। তাই হয়েছে। বেশ বাড়াবাড়ি এরকমই হয়। সত্যব্রত অপেক্ষা করছিল। সাধনা বলে, শীতাংশুকে চেনো? সত্যব্রত চিন্তিত হয়ে বলে, কোন শীতাংশু?
সাধনা বলে, মাধুরীর কাছে অনুপমা বলে একটি মেয়ে আসতো দেখেছ? না, তাও দেখনি। অনুপমা দেখেছি বটে, সত্যব্রতর বিয়ের আগে তো মাধুরীর কাছে সে আসতো। সে প্রায় 3-4 বছর আগেকার কথা। অনুপমাকে দেখে সত্যব্রত শেষের দিকে হিমায়ন জীবনটা খানিকটা চঞ্চল হয়ে উঠেছিল বটে। জীবনের এক ঝলক তার এসে ঝরে পড়েছিল যেন, খানিকটা পুলক, চারিদিকে পোড়া পাতার বিষম্মতা, পাখির পালকের মৃত্যু ও কুয়াশার ভিতর। অনুপমার ভিতরের রূপের চেয়ে সত্যব্রতের একান্ত নিজস্ব জীবনের প্রয়োজন কতটা গভীর জিনিস ছিল। আশ্চর্য পতুর ছিল এই মেয়েটি, প্রেমও ছিল সত্যব্রতর জন্য। আজও কোনো প্রশ্নের অভাব নেই এই মেয়েটির। সত্যব্রত জীবনের উপর নীরব মন্তব্য ও পরিহাস, কঠিন প্রশ্ন। কিন্তু সত্যব্রত নিজেই দূরে সরে পড়েছে। আজকে জীবনের নিয়ম সারতে পড়তে হবে তাকে। কিন্তু তবু কোনো উত্তর দিতে গিয়ে অমনি ওর ক্ষমতাময়ী মমতাময়ী পুত্তর আসবে জানে সত্যব্রত। আজ এই অবধি আর কিছু নয়। কিন্তু কেনই যে এই মেয়েটিকে নিল না সে? জীবনের প্রেম নিবিড় হয়ে উঠত কিনা তা বলা যায় না, কিন্তু প্রশ্নের উত্তরে চমকে অত্যন্ত চমৎকার হতো বটে। জীবনের সমস্ত অবসাদ ও বিষণ্ণতা মেঘ, সে এক বিদ্যুৎ হয়তো নিরন্তর নিরিচ্ছিন্ন। আজ না হয় আছে আলো, না আছে আগুন, না আছে কাম, না আছে কামনা। প্রেম কত দূর দূরান্তের জিনিস। জীবনে সেও তার সাহসী হয়ে উঠতে পারেনি। নইলে সাধনার জায়গায় অনুপমায় হতো জীবনের অনুভূতিগুলোকে সংরক্ষণ করার ভার একটা গভীর নিস্তর পেত দেবব্রতর জীবনে। জীবনটা কি নিবিড়ভাবেই না জমে উঠত। আজ সে তুলো পুতুলের এই তুলোর বাস্তবতার সঙ্গে কোনো কিছুর বিনিময় চলে না, বা উপলব্ধি, বা স্বপ্ন, বা বিচার, না ভাবের, না কাজের, না একটা কথারও। অনুপমাকে চেনো বলে? সাধনা জিজ্ঞাসা করল সত্যব্রতকে। হ্যাঁ, অনেকদিন দেখেছি। মাধুরীর সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব। সত্যব্রত ঘাড় নাড়ল। সাধনা বলে, ওরা 3-4 ভাই আছে না? তাও জানি, বোধহয় একটিকে চিনতাম, শীতাংশুকে। না, সেই অনুপমার বরদা এবার বোধহয় MA দিল। সেই লিখেছে নাকি মাধুরীকে? হ্যাঁ, কীরকম অন্যায় বলো দেখি। মাধুরীকে চিনল কি করে? ওই যে অনুপমার সঙ্গে মাঝে মাঝে ওদের বাড়িতে যেত মাধুরী। আমি কতবার নিষেধ করেছি। শেষ পর্যন্ত এরকম একটা গলায় দড়ি দেবার মতন দেবে আমি জানতাম। শীতাংশুর সঙ্গে আলাপটা হয়েছিল মাধুরীর, তাও জানে না। সত্যি সাধনা, আমি কিছুই জানি না। মানুষ সব জায়গায় বিব্রত হয়ে রয়েছে, এইমাত্র জানি। হয়তো আনন্দে, হয়তো ব্যর্থতায়। আমি নিজের জীবনটাকে ব্যাপৃত রাখতে চেষ্টা করেছি শুধুমাত্র। সত্যব্রত মনে মনে নিজের কথাগুলো গুছিয়ে শেষ করে নিয়ে বলে, এর অর্থ সংলগ্ন অনর্থক উপকরণগুলো নিয়ে জীবনটাকে ব্যাপীকৃত রাখতার চেষ্টা করেছি শুধু। সাধনা বলে, আলাপ ছিল না বটে তো তেমনি দেখা দেখি মন্দ ছিল না। 2-1টা কথাবার্তা নাকি হয়েছে শুনেছি মাধুরীর কাছে। মাও নাকি জানে না। অথচ আমি জানি না। আমি কি জানতাম? ওদের কি না হয় আমাদের জানানোর প্রয়োজনও মনে করে না। সত্যব্রত বলে, চিঠিতে কি ছিল? কি লিখেছিল শীতাংশু তা জিজ্ঞাসা করেছ? সাধনা তীক্ষ্ণ রহস্যর সঙ্গে হেসে বলে, তা তুমি যেমন জানো আমিও তেমনিই জানি।
চিঠি না হয় হারাতে তো আমাদের আর ডাক পড়েনি, কোনো জিনিস জানাবার দরকারও হয় না। এখন যখন সবই হচ্ছে, সেটাও আমাদের হাতে চিঠি চলে গেছে কি না সেরকম আশঙ্কা করে তাগিদে, অন্য কোনো কারণ নয়। সত্যব্রত বলে, মাধুরী আর সতর্ক তো থাকা উচিত। সাধনা একবার ঘুরে এসে বলল, মেয়েটার অবস্থা দেখো গে, একবার কেঁদে কেটে একাকার, মা সামলে রাখতে পারছে না। বোঝা গেল চিঠিটা সহজ নয়, কিন্তু চিঠিতে জড়িত সেই মানুষটা, সেই শীতাংশুর অনুভব, মাধুরীর জীবনটা বড় সহজ নয়। চিঠিতে যে হারিয়ে গেছে, কলঙ্ক যে পাকিয়ে উঠেছে, এর ভেতরে কিছু ঘৃণা যন্ত্রণা থাকতে পারে। মাধুরীর ঝুঁকি, মাধুরী আর তার মা। সত্যব্রতর হৃদয়ে যে তোলপাড় করেছে বিশেষ কিছু তার নেই, একটি বিমুগ্ধতা রয়েছে শুধু। কে সেই শীতাংশু? কেনই সেই চিঠিতে তার বোনের জীবন, এই নারীর জীবন এমন অনুভূতি করে ফেলতে পারে তা কোনোদিনই অনুভব করিনি। সত্যব্রত ঘুরে একবার দেখে এসেছে মাধুরীকে, বুঝে এসেছে তারপর। দুজনেই অনেকক্ষণ চুপ করে রইল। সত্যব্রতর জীবনের ভেতরে ঢুকতে চায় না মাধুরী। দাদার জীবনের স্বাদ ও অসাধ্যের কথা তো স্পষ্ট করে না। সে এসেছে নিজের প্রতি একটু সহানুভূতি পেতে। দাদা খানিকটা জেনেছে, বাকিটা জানতে আপত্তি নেই মাধুরী, কিন্তু এর পরিবর্তিতে সে দক্ষিণা চায়, নিজের প্রতি, শীতাংশুর প্রতি। একটি মমতাময়ী মীমাংসা সত্যব্রতর কাছ থেকে সে কি পাবে নাকি? 2-1 মিনিট চুপ থেকে সত্যব্রত বলে, কি দেখছো মাধুরী? কার্তিকের কুয়াশার ওই মাঠটা, ন্যাড়া কাঠ গাছগুলো, না শুকনো বইচিগুলো? মাধুরী সেই দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, আর ওই ঘাটের পাড়ে শামুকগুলোর এক রাস গুগলি শামুকগুলি দিকে মাধুরী তাকালো না আর। সত্যব্রত বলল, কার্তিকের সন্ধ্যায় কি আচমকাই এসে পড়বে এবার? কার্তিক মাসটা, এ বছরটা, আমি এখন গেলে বছরের ভিতরেই আছি, কিংবা তারও আগে। এমনিতেই বসতাম অঘ্রাণের সন্ধ্যায় এখানেই, এমন আউশের ক্ষেতের কুয়াশা, দূরে স্টেশনের আলো, ইঞ্জিনের একটা মালগাড়ি, সেই কি বেদম হাঁসফাঁস। তারপর সমস্ত শীত শান্ত, তোমার পাঞ্জিকায় চেনা তারাগুলো নয়, কিন্তু আমার জ্যোতিষী ও কবিতায়। আমি কবি নই কি নয় মাধুরী? গোছালো শীতল নিবিড় নক্ষত্রগুলো এমনিই তো ছিল সব। জীবনের তখন এক অপব্যয় সময়ও ছিল, অপব্যয় করে এত আরামও ছিল, যেন টের ভবিষ্যতের ডিম প্রসবের স্বপ্ন নিয়ে পাখির চোখে ঘুম এসে জড়ো হয়েছে। স্বাদও এসেছে, স্বাদ, ঘুম, নক্ষত্র, কুয়াশা, হেমন্ত, সমস্ত তারা কোথায় চলে গেছে? এসব আজ স্বপ্ন নয়, ডিম আজ কদার্য যে মাত্র। সমস্ত ব্যাপারটাকে মানুষের জীবনটাকে হয়তো না জানি কীরকম নতুন করে বোধ করে দেয়। মাধুরী তার সমস্ত কান্না থামিয়ে জানলার ভিতর দিয়ে পড়ন্ত রোদ, কোমল মিষ্টিত তা, কোলের আউশের ক্ষেতের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে দাদার কাছে গিয়ে সে বসল। সত্যব্রতকেও ডাকেনি, কিন্তু তবু মাধুরীকে দিয়ে তার প্রয়োজন রয়েছে খুবই। সত্যব্রত বলল, এই শীতাংশুর কথা তো কোনোদিনও শুনিনি আমি। মাধুরী ঘাড় হেঁট করে চুপ রইল। তুমি চিনতে, দেখেছিলে? অনুপম দাদা। আশ্চর্য, আমি জানতাম না যে অনুপমার এরকম একজন দাদা রয়েছে। কি করে ছেলেটি?
পরীক্ষা দেওয়ার কথা ছিল, এমএ দিলেও না? না। তোমার সঙ্গে কথাবার্তার আলাপও ছিল না? না, দু একটি কথা বলেছে মাত্র। কিন্তু আমি সামান্য দু একটার উত্তরই দিয়েছি শুধু। উত্তর দিয়েছে মাত্র, সে তো ব্যাকরণের জিনিস, শুধু সেমিকলনে ভর্তি, যার কমা বাসায় কিংবা ড্যাশ তবু তার পথে রাখেনি। কিন্তু এই আগ্রহ নিয়ে কারোর কথা পেরেছ নিজে? শীতাংশু তো সব সময়। হ্যাঁ, কিন্তু ওদের বাড়িতে আমি খুব কম গিয়েছি, গেলেই প্রায় ওকেই এড়িয়ে চলেছি। সত্যব্রত একটু বিস্মিত হয়ে বলে, শীতাংশুকে? হ্যাঁ, তারপর? মন্দ ছিল না, খুব বেশি বোধ হয়তো। অনুপমাও? হ্যাঁ, সাহায্য করছে ওর দাদাকে। ইচ্ছা করে আমার ভেতর থেকে কথাবার্তা হতে পারত, কিন্তু তোমরা যখন কেউ কিছু জানো না এবং কিভাবে এই জিনিসটা বুঝবে আমি যখন তা জানতাম না, তখন একটু বাড়াবাড়ি করার দরকার মনে করেনি। এমনকি ওদের বাড়িতে যাওয়া আসাও আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তুমি আমাদের বলনি কেন মাধুরী? বলতেই তো পারতে। তা পারতাম, তোমাকেই বলতে পারতাম অন্তত। এখন বুঝি সব, কিন্তু ভয় করে কাউকে কিছু বলিনি। মাকে আমি এখনো ভয় করি, তোমাকেও করতাম, এখন একটু একটু ভয় যেন। আর এমন নয়, আমাকেও? হ্যাঁ, কিংবা ভয় ঠিক নয়, কেমন একটা কুণ্ঠা, বাস্তবিক একরকম সংকোচ, লজ্জা। স্বাভাবিক নয় কি দাদা? সত্যব্রত বলে, যদি চিঠিটা হারিয়ে গেল, গোল না পাকাতো, তাহলে হয়তো আমরা কোনোদিনই এসব জানতাম না। আমার তো মনে হয় তোমাদের আমি জানাতামও না কিছু। কেন মাধুরী? জানাতে না কেন? বলেছ তো। তুমি নিশ্চয় ভেবে দেখো, এটা আর যাই হোক এমন একটা গৌরবের জিনিস নয় নিশ্চয়। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ।